ইমোজি দিচ্ছে, কে কি লাইক করছে বা লাভ রিয়াক্ট দিচ্ছে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার নজরটা হচ্ছে বোর্ডের দিকে আছে। তো কাইন্ডলি একটুখানি রিপ্লাই করবেন, মুখে বলবেন। তাহলে গ্লোব হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল একটা মডেল, কার না পৃথিবীর, তাই তো? তাই বলা যেতে পারে তো? হ্যাঁ স্যার। কিন্তু এটাকে কি প্রকৃত অর্থে পৃথিবীর মডেল বলা যায়? এটা আমাদের আগে জানতে হবে। এটা প্রকৃত অর্থে পৃথিবীর মডেল বলা যায় না। কেন বলা যায় না? কারণ আমরা জানি যে বাস্তবে ইন রিয়ালিটি পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চাপা এবং মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল হচ্ছে স্থিত। কিন্তু আমরা যে গ্লোবটা ব্যবহার করি, এই হচ্ছে সেই গ্লোব। দেখা যাচ্ছে গ্লোবটা? যারা জানেন তো জানেন, যারা জানেন না তারাও দেখুন, সবাই জানেন। এই গ্লোবের কোথাও আপনারা দেখে বলতে পারবেন যে এর উত্তর মেরু এবং এর দক্ষিণ মেরু চাপা এবং মধ্যভাগ স্ফীত? এই জায়গাটা স্ফীত বোঝা যাচ্ছে কি? বলুন, এতে করে কি বোঝা যাবে? এই গ্লোব দেখে কি বোঝা যাবে যে পৃথিবীর যে আসল যে চিত্র, উত্তর এবং দক্ষিণ মেরু চাপা এবং মধ্যভাগ স্ফীত, এটা কি বোঝা যাচ্ছে এখান থেকে? না না স্যার, বোঝা স্যার। যাচ্ছে না না স্যার। স্যার। না স্যার, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? তাহলে গ্লোবকে আমরা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলতে পারি? প্রথম না, কথা। ছোট মিনিয়েচার বলা যায় না স্যার, কারণ গ্লোবের মধ্যে তো ওই এবড়ো খেবড়ো জিনিসটাকে বোঝানো যায় না, ওই জন্য। এবার সমুদ্র, তার গভীরতা আছে, পাহাড়ের উচ্চতা আছে, ল্যান্ড রিফর্মস আছে, বিভিন্ন ধরনের ল্যান্ডের গঠন আছে, সেগুলোও কিন্তু আমরা গ্লোবের মাধ্যমে দেখতে পাই না। তো আমরা বলতে পারি না যে গ্লোব হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। তাহলে আমরা গ্লোবকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলতে পারি না, কিন্তু 3D মডেল অফ দ্য আর্থ আমরা বলছি আমাদের বোঝার সুবিধার জন্য। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের কি ছিল না, গ্লোব কে তৈরি করেছিলেন? 1492 সালে জার্মান নাবিক বা নেভিগেটর প্লাস তিনি জিওগ্রাফি বিষয়ে মানে ভূগোলবিদ ছিলেন একজন, তার নাম ছিলেন মার্টিন বেহাইম। মার্টিন বেহাইম এই ব্যক্তি 1492 খ্রিস্টাব্দে গ্লোবটি তৈরি করেছিলেন সর্বপ্রথম। তাহলে গ্লোবের স্রষ্টা আমরা জানতে পারলাম, গ্লোবের স্রষ্টা হচ্ছে 1492 খ্রিস্টাব্দে মার্টিন বেহাইম, একজন জার্মান নেভিগেটর। গ্লোব কি জিনিস আমরা বুঝলাম, কিন্তু গ্লোবকে পৃথিবীর ক্ষুদ্র মিনিয়েচার যে একটা সংস্করণ যেটাকে আমরা বলি এডিশন, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। গ্লোব তৈরি করেছিলেন এই ব্যক্তি। তাহলে গ্লোব সম্পর্কে প্রথম দুটো বিষয় আমাদের জানা হলো। এইবার আমাদের গ্লোবটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমার গ্লোবটা একটু আকারে ছোট, আমি একটু ছোট গ্লোব কিনেছি, তো আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। তো কথা হচ্ছে, এই যে গ্লোব, এই গ্লোবটা আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা নেই, একটু বেঁকে আছে। তার মানে অ্যাকচুয়াল আমাদের পৃথিবীও বেঁকে আছে। এই যে উত্তর মেরু, এটা আমাদের উত্তর মেরু, এই উত্তর মেরু এবং এই যে দক্ষিণ মেরু, এই যে মাঝখানে একটি দণ্ড আমরা দেখতে পাচ্ছি কাল্পনিকভাবে, আমরা যেটা পৃথিবীতে অনুভব করি বা পৃথিবীতে যেটা বোঝা যায় কাল্পনিকভাবে, ইমাজিনারি লাইন, যেটাকে উত্তর মেরু থেকে এবং দক্ষিণ মেরু পর্যন্ত সোজাসুজি পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, মধ্যভাগ দিয়ে গেছে, সেটাকে আমরা বলি পৃথিবীর অক্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবীর অক্ষ।
এবার আমরা একটা ছবি আঁকি। আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, আপনারা বুঝে নেবেন, অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, কারণ আমি ভালো চিত্রশিল্পী নই। মনে করুন আমি এরকম একটা জিনিস আঁকলাম, যদিও এটাকে গ্লোব বলা যায় না অ্যাকচুয়ালি, কিন্তু আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে? আমাদের বোঝাটা দরকার, ঠিক আছে? এখনো অনেকে জয়েন করছেন। তো পৃথিবীর অক্ষ যদি বাস্তবিক অর্থে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সোজাসুজি থাকতো, তাহলে আমাদের পৃথিবীটা সোজা হতো। কিন্তু পৃথিবীটা এরকম কাত হয়ে আছে, পৃথিবীটা একটু বেঁকে আছে। এবার প্রশ্ন করা যায় যে পৃথিবী কতটা বেঁকে আছে। তো আপনারা কি উত্তর দেবেন? পৃথিবী কতটা বেঁকে আছে? কক্ষতলের সঙ্গে ৬৬ 63°। হ্যাঁ, 23.5 ডিগ্রি অক্ষর 23.5 সঙ্গে ডিগ্রি অক্ষের সাথে 23.5 ডিগ্রি হবে। এইটা যদি আমাদের বাস্তবিক হতো, তাহলে আমরা বলতাম পৃথিবী বেঁকে নেই, পৃথিবী সোজা আছে। কিন্তু পৃথিবী মনে করুন এতটা পজিশনে বেঁকে আছে, এবং এখান থেকে আমরা এই দিকে চলে আসি, এরকম করে পৃথিবী বেঁকে আছে, এরকম করে পৃথিবী বেঁকে আছে। যদিও দাগটা আরেকটু এদিকে যাবে, পৃথিবী আরেকটু বেঁকে আছে। তাহলে এই যে বেঁকে আছে পৃথিবী, তার বাস্তবিক অক্ষরেখা থেকে তার যে অ্যাকচুয়াল অক্ষরেখা তৈরি হলো, অক্ষের সঙ্গে বেঁকে আছে, কাত হয়ে আছে, এই যে মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে অক্ষের সঙ্গে কতটা বেঁকে আছে, তাহলে অ্যান্সার হবে 23.5 ডিগ্রি, মানে উত্তর হবে না, দক্ষিণ হবে না, 23.5 ডিগ্রি কোণে বেঁকে আছে। এটা হচ্ছে অক্ষের সঙ্গে। এবার আরেকটা প্রশ্ন আসে, কক্ষের সঙ্গে তাহলে কি আছে? ধরে নিন এইটা হচ্ছে আমাদের কক্ষ তল, এই যে জায়গাটা আমি দাগালাম এটা হচ্ছে আমাদের কক্ষতল, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় তল বা নিরক্ষীয় কক্ষতল। এই নিরক্ষীয় তলের সঙ্গে বা নিরক্ষীয় কক্ষতলের সঙ্গে পৃথিবী কত ডিগ্রি কোণ করে বেঁকে আছে বলে বোঝা যাচ্ছে এখানে? এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা নয়, এই যে কোণটা, পৃথিবীর যে কক্ষতল তার সঙ্গে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে বেঁকে আছে, কত ডিগ্রি কোণ করে কাত হয়ে আছে? এটা হচ্ছে 66.5 ডিগ্রি। তো এই দুটো যদি আপনারা যোগ করে দেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার কিন্তু 90 ডিগ্রি চলে আসবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কিন্তু লম্ব হবে, অর্থাৎ এক সমকোণ হয়ে যাবে। কিন্তু পৃথিবী যেহেতু এখানে কাত হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু এটাকে ঘুরিয়ে দিই, পৃথিবী সোজা নেই, এরকম করে বেঁকে আছে। আর যেহেতু বেঁকে আছে, সেই জন্য এই যে বেঁকে থাকাটা, এটা অক্ষের সঙ্গে 23.5 ডিগ্রি আর কক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি, এইটা কিন্তু আপনাদেরকে মাইনিউটলি মাথায় রাখতে হবে। যারা জানেন তো খুবই ভালো, যারা জানেন না তাদেরকে জেনে নিতে হবে। আর জানো, পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন এখান থেকে আসে, তাহলে যেন ভুল না হয়। আমাদের কিন্তু ভুল এখানে বলা চলবে না। এটা আমাদের গেল, এটা হচ্ছে আমাদের অক্ষ এবং কক্ষের সঙ্গে কত কোণে বেঁকে আছে, এটা আমরা জানবো। এইবার আমরা জানবো যে এই গ্লোবের উপরে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর যে ক্ষুদ্র সংস্করণ আমরা যেটাকে বলছি আর কি গ্লোব, বাস্তবিক অর্থে নয়, তার উপরে কতগুলো রেখা আছে, কি কি রেখা আছে, এটা আমাদের একটু জানতে হবে। তো আমি এটা একটু মুছে দিই, কতগুলো রেখা আছে, কি কি রেখা আছে আমরা জানি সবাই, আমরা সেই বাচ্চাদের জায়গা থেকে একটুখানি বোঝার চেষ্টা করছি। আসলে আমাদের পড়াতেও তো হবে বাচ্চাদের। তো আমরা জানি যে আমরা যেটা তৈরি করছি এখানে, আমরা যেটা আঁকছি এখানে, এই যে মাঝ বরাবর আঁকলাম,
এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র দিয়ে যায়নি, এটা পৃথিবীর বাইরে এরকম বৃত্তাকারে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে আমি আঙুলটা এখানে দিয়েছি, এইটা হচ্ছে আমাদের একটা বিশেষ অক্ষরেখা। আচ্ছা, এটাকে আমরা অক্ষরেখা বলছি, অক্ষরেখাকে আমরা কোন দিক থেকে কোন দিকে টানছি? না পূর্ব থেকে পশ্চিমে টানছি বা পশ্চিম থেকে পূর্বে টানছি, যাই টানি না কেন আমরা কিন্তু পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম এই দিকে গুলো এইভাবে কিন্তু আমরা এটাকে বিস্তার করছি। এটা কিন্তু উত্তর দক্ষিণে বিস্তার করছি না। তাহলে পূর্ব পশ্চিমে যেগুলোকে বিস্তার করা হয় সেগুলোকে আমরা বলি অক্ষরেখা। এবার পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে, যেটা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, পৃথিবীর বাইরে দিয়ে বেষ্টন করে রয়েছে বলে কাল্পনিক যে রেখাটি রয়েছে, যেটার মান 0 ডিগ্রি, সেই অক্ষরেখাকে আমরা বলি নিরক্ষরেখা। সমস্যার কোনো কারণ নেই। নিরক্ষরেখার নামটা কেন হলো? এটা একটা অক্ষরেখা, কেন নিরক্ষরেখা নাম দেওয়া হলো? কারণ এর মান 0 ডিগ্রি নেই, মানে নেই, অর্থাৎ এর মান নেই, এর মান 0 ডিগ্রি, একদম 0 এর মান, সেই জন্য এটাকে আমরা নিরক্ষরেখা বলি। এবার নিরক্ষরেখা মাঝখান দিয়ে যাওয়ার কারণে বা সুবাদে সমগ্র পৃথিবীটাকে, সম্পূর্ণ গোলককে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করে দিয়েছে, মানে অর্ধগোলকে ভাগ করে দিয়েছে। একটি অর্ধগোলক উত্তরের দিকে আছে, যেটাকে উত্তর গোলার্ধ বলা হচ্ছে, এবং আরেকটি গোলার্ধ নিচের দিকে আছে দক্ষিণে, সেটাকে আমরা দক্ষিণ গোলার্ধ বলে থাকি। অর্থাৎ এটাকে আমরা বলি নর্দার্ন হেমিস্ফিয়ার, এইটাকে আমরা বলে থাকি সাউদার্ন হেমিস্ফিয়ার। এবার যেহেতু এই নিরক্ষরেখা কাল্পনিক অক্ষরেখা, এটি পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে, সমান দুটি অর্ধগোলকে বিভক্ত করেছে, এই জন্য নিরক্ষরেখার আরেকটি নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব মানে সমান, বিষুব কথার অর্থ হচ্ছে সমান। এবার বিষুব কথার অর্থ সমান, সেই নিয়েও কিন্তু আমাদের চর্চার মধ্যে আনতে হবে, সেটা আমরা পরে আসছি। তো নিরক্ষরেখা, বিষুব রেখা। এবার আপনারা যদি লক্ষ্য করেন এই গ্লোবটাকে, তো এই গ্লোবটাকে যদি দেখেন ভালো করে, তাহলে নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর গেছে, বাইরে দিয়ে গেছে এবং একটা বৃত্ত তৈরি করেছে, বাইরে দিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। যেহেতু বাইরে দিয়ে একটা বৃত্ত তৈরি করেছে এবং সেই বৃত্তটা একদম পূর্ণভাবে রয়েছে, কোনো অর্ধবৃত্ত নয়, পূর্ণ বৃত্ত, সেই জন্য এটাকে, আর যেহেতু এটা সবচেয়ে বড়, যেহেতু এটা পৃথিবীর মধ্য ভাগ দিয়ে গেছে, আকারে বড়, সেই জন্য বিষুব রেখাকে আবার মহাবৃত্তও বলা হয়। কি বলা হয়? মহাবৃত্ত। তাহলে নিরক্ষরেখা, এর অপর নাম বিষুব রেখা, এর অপর আরেকটি নাম হচ্ছে মহাবৃত্ত। কি বললাম, বোঝা গেল? এগুলো আপনারা জানেন, খুবই সোজা বিষয়। যারা ভূগোলের ছাত্রছাত্রী তারা জানেন, আর যারা ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছেন তারাও জানেন, যারা কম্বাইন্ডে পড়াশোনা করেন কম বেশি তারাও জানেন, এতে কোনো অসুবিধার কিছু নেই। তো একটা জিনিস মনে রাখতে হবে যে নিরক্ষরেখার সমান্তরালে প্রতিটা 1 ডিগ্রি অন্তর অন্তর, মানে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে, এইটা হচ্ছে আমাদের মেরুবিন্দু, এটা নর্থ পোল, আর এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ, এই 0 ডিগ্রি থেকে উত্তরে 90টা এরকম করে রেখা আছে।
এরকম করে রেখা আছে, এরকম করে ঘুরছে। এই করে করে আমরা কিন্তু 90টা রেখা তৈরি করতে পারবো। আমি কমপ্লিট করি, তারপরে বলবেন। 90টা রেখা তৈরি করতে পারবো। তাহলে 0 ডিগ্রি থেকে উত্তরের দিকে 90টা, আবার 0 ডিগ্রি থেকে নিচের দিকে আরো 90টা। তাহলে আমাদের অক্ষরেখা কতগুলো আছে? অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে অক্ষরেখা আমাদের এখানে 90 যোগ 90 সমান সমান 180টা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুটা একটু মুছে দিই, হ্যাঁ, বোঝার সুবিধার্থে এই জায়গাগুলো একটু মুছে দিই। তো 90 90 180, আর আমাদের যে মাঝখানে যে 0 ডিগ্রি নিরক্ষরেখাটি ছিল সেটা যদি আমি এর সাথে যুক্ত করে দিই তাহলে হচ্ছে 181। কিন্তু সত্যি কি আমাদের নিরক্ষরেখা সহ অন্য সমস্ত অক্ষরেখাগুলো টোটাল কি সংখ্যায় 181টা আছে? না, 181টা নেই। 181টা নেই, কারণ আমাদের উত্তর প্রান্ত বিন্দু এবং দক্ষিণ প্রান্ত বিন্দু, এই দুটো বিন্দু, এই দুটো বৃত্ত নয়, কোনো রেখা নয়, এই দুটো বিন্দু। তাহলে এই বিন্দু দুটিকে আমরা যদি বাদ দিয়ে দিই, 90 ডিগ্রি নর্থ এন্ড 90 ডিগ্রি সাউথ, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কতগুলো হচ্ছে সংখ্যা? কতগুলো সংখ্যা আসছে? টোটাল 179টা কিন্তু আমাদের সংখ্যায় চলে আসছে। তার মানে আমাদের অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179। এবং অক্ষরেখাকে, এইগুলো হচ্ছে সমস্ত অক্ষরেখা। আমি এটাও একটু মুছে দিই, এই জায়গাটা একটু মুছে দিয়ে এখানে লিখতে হবে আমাদের। এই অক্ষরেখাকে আমরা, প্রত্যেকটা অক্ষরেখাকে আবার আমরা সমাক্ষরেখাও বলতে পারি, অক্ষরেখার অপর নাম। কেন সমাক্ষরেখা বলতে পারি? কারণ এটা সমভাবে বণ্টিত হয়েছে, অর্থাৎ এই দুটি অক্ষরেখার মাঝখানে 1 ডিগ্রি পার্থক্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, অর্থাৎ অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। নিরক্ষরেখা, বিষুব রেখা, মহাবৃত্ত, এগুলো কিন্তু একটা নিরক্ষরেখারই নাম এগুলো। এবার আমাদের পৃথিবীতে মোট 5টি গুরুত্বপূর্ণ কাল্পনিক অক্ষরেখা রয়েছে। তার মধ্যে একটা তো আমরা বলে দিয়েছি, আর একটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। এটাকে যদি আমরা একটুখানি বিচার করি, তাহলে যদি আমরা এটাকে মিনিটে লিখি, ডিগ্রিতে না লিখে যদি ডিগ্রি আর মিনিট করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো 23 ডিগ্রি 26 মিনিট নর্থ। 23 ডিগ্রি 26 মিনিট নর্থ। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, অসুবিধা নেই, না মনে রাখলেও চলবে। নিচে হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটাকে আমরা কর্কট ক্রান্তি রেখা বলি, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। নিচে 23.5 ডিগ্রি সাউথ, এটাকেও 23 ডিগ্রি 26 মিনিট সাউথ হিসেবে দেখব। এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই 0 ডিগ্রি থেকে শুরু করে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং নিচে মকর ক্রান্তি রেখা পর্যন্ত, এই যে একটা অঞ্চল, এটাকে আমরা একটা মণ্ডলে ভাগ, মানে মণ্ডল, একটা তাপ মণ্ডলে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি। বলতে পারবেন এটা কোন তাপমণ্ডল? কেউ বলতে পারবেন? স্যার ক্রান্তীয় বলুন। স্যার উষ্ণমণ্ডল। ইয়েস, ক্রান্তীয় নয়, এই যে মাঝখানের জায়গাটা আমি আপনাদেরকে ইন্ডিকেট করছি, এইটা হচ্ছে আমাদের একটা উষ্ণমণ্ডল নয় স্যার, এটা উষ্ণমণ্ডল, কারণ এখানে সবচেয়ে উষ্ণতা বেশি থাকে, তারপরে নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে হিমমণ্ডল, তাই তো?
বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আচ্ছা, টোটাল 5টা। এবার এটা হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল। এবার একটু নিচের দিকে আসি, এইখানে আসি। এইটা হচ্ছে আমার 66.5। ওটাকে হ্যাঁ বলুন। স্যার ওটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা যাবে না? আমি এটা তো বায়ুচাপ বলয় অনুসারে 7টা তার মধ্যে বলা যাবে। আমি তাপমণ্ডলে আচ্ছা। বলেছি, তাপমণ্ডলে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটাকে আমরা 66°33' বা 34' সাউথ বলতে পারি। 66.5° সাউথ বা 66°33' সাউথ। এটাকে আমরা কুমেরু বৃত্ত বলি। কুমেরু বিন্দু নয়, কুমেরু বৃত্ত। বিন্দু তো নিচে আসবে, যেটাকে আমরা অ্যান্টার্কটিক সার্কেল বলি। আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়, একটু দেখার ব্যবস্থা করি। অ্যান্টার্কটিক সার্কেল, ANTARC, অ্যান্টার্কটিক সার্কেল। এই যে উপরের স্তর, এটা হচ্ছে 66.5° নর্থ, এটাকে আমরা বলি 66°33' নর্থ। এটা হচ্ছে আর্কটিক সার্কেল, আর্কটিক। অর্থাৎ এটাকে আমরা সুমেরু বৃত্ত বলি। সুমেরু বিন্দু নয়। শোনা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না? স্যার আমরা যাচ্ছে শুনতে তো। পাচ্ছি তো ক্লিয়ার। শোনা যাচ্ছে। ওনার কিছু হয়তো ফল্ট হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আবির বাবু শুনতে পাচ্ছেন? আবির বাবু শুনতে পাচ্ছেন? আটকে গেছিল অনেক। এবার শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ স্যার, ওটাই হয়েছিল। আচ্ছা, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এটাকে আমরা কি মণ্ডল বলবো? আর এই নিচের যে অঞ্চলটা, এটাকে কি মণ্ডল বলবো? নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ, মানে না শীত। নাতিশীতোষ্ণ কথার অর্থ কি? না শীত না উষ্ণ। ইয়েস, না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ মণ্ডল। এবং 66.5° থেকে 90° নর্থ এবং 66.5° থেকে 90° সাউথ, এই যে অঞ্চলটা রয়েছে, এটাকে আমরা কি জোন বলি তাপমণ্ডলে? হিমমণ্ডল। হিমমণ্ডল, এখানেও আমরা বলবো হিমমণ্ডল। তাহলে আমরা আমাদের অক্ষরেখাগুলোকে বিচার বিশ্লেষণ করতে পারলাম, তাই তো, যে কোথায় কোথায় আমাদের অক্ষরেখাগুলো আছে। এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে কর্কট ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা বা আমাদের নিরক্ষরেখা, এগুলো কোথা দিয়ে গেছে, কোন কোন দেশের উপর দিয়ে গেছে, এটা আমাদের মাথার মধ্যে আসে, তাই তো। তো আমরা একটু জানার চেষ্টা করি যে নিরক্ষরেখা, এই যে আপনারা গ্লোবটা যদি বের করে দেখেন, আপনাদের বাড়িতে যে গ্লোবটি আছে সেটা যদি বের করে দেখেন, এই মাঝখান দিয়ে এই যে আমি এখানে পয়েন্ট আউট করছি, এইখানে আমাদের নিরক্ষরেখা আছে। এই নিরক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে গেছে, কোন কোন দেশের উপর দিয়ে গেছে, এটা আমাদের একটু জানার খুব ইচ্ছা হয়। তো সেই দেশগুলো আমরা একটু জেনে নিই যে কোন দেশের উপর দিয়ে গেছে আমাদের নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে গেছে আমরা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন তো লেখাটা? হ্যাঁ স্যার। ওকে, এট ফার্স্ট আমরা, আচ্ছা নিরক্ষরেখা উপর থেকে নিচে নেমেছে নাকি বাম দিক থেকে ডান দিকে গেছে?
বাম দিক থেকে ডান। তাহলে আমাদের যে গ্লোবটা আছে সেই গ্লোবে আমরা একেবারে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করব, একেবারে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করব, পশ্চিম দিক থেকে শুরু করব, তারপরে আমরা ধীরে ধীরে পূর্ব দিকে যাব। তো আমরা প্রথমে দেশগুলোর নাম লিখি। ইকুয়েডর, 2 নম্বর হচ্ছে কলম্বিয়া, 3 নম্বর হচ্ছে ব্রাজিল, 4 নম্বর হচ্ছে সাও টোম এন্ড প্রিন্সাইপ, 5 নম্বর হচ্ছে গ্যাবন, 6 নম্বর হচ্ছে রিপাবলিক অফ দ্য কঙ্গো। দেখা যাচ্ছে? একটুখানি বলবে না দেখা যাচ্ছে কিনা, যদি না দেখা যায় তাহলে আমরা ওইদিকে। 4 নাম্বারটা কি লিখেছেন স্যার? 4 নাম্বারটা 4 নম্বর হচ্ছে সাও টোম এন্ড প্রিন্সাইপ। স্যার দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না স্যার আরেকটুখানি। আচ্ছা আমি মুখে বলছি, সাও টোম, SAOTOM, সাও টোম, এন্ড প্রিন্সাইপ, PRINCIP। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা এটাও একটু মুছে দিই আমাদের সুবিধার্থে। তারপর আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আট নম্বর দেশ হচ্ছে আমাদের উগান্ডা, 9 নম্বর দেশ হচ্ছে আমাদের কেনিয়া, 10 নম্বর হচ্ছে সোমালিয়া, 11 নম্বর হচ্ছে মালদ্বীপস, 12 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, আর 13 নম্বর হচ্ছে আমাদের কিরিবাটি। এটা আমাদের ওশিয়ানিয়াতে অবস্থিত একটা ছোট্ট দেশ কিরিবাটি। তো এই হচ্ছে আমাদের টোটাল দেশ সংখ্যা, যার মধ্য দিয়ে আমাদের ইকুয়েটর গেছে। কি বললাম? তাহলে ইকুয়েটর কোথা দিয়ে গেছে, কি কি দেশ বলুন একবার আমার সাথে। বলুন। ইকুয়েডর, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল। দক্ষিণ আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, সাও টোম এন্ড প্রিন্সাইপ, সাও টোম এন্ড প্রিন্সাইপ। 5 নম্বর হচ্ছে গ্যাবন, 6 নম্বর হচ্ছে আমাদের রিপাবলিক অফ কঙ্গো, তারপরে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারপরে উগান্ডা, তারপরে কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপস, ইন্দোনেশিয়া আর কিরিবাটি। এই যে আমার ইকুয়েডর, কলম্বিয়ান, ব্রাজিল, এই 3টে দেশ আমার কোন কন্টিনেন্টের মধ্যে পড়বে? ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল এই 3টে কোথায় পড়বে? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। ভেরি গুড। আমার এই সাও টোম প্রিন্সাইপ, গ্যাবন, রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া এরা কোথায় পড়বে? আফ্রিকা স্যার, আফ্রিকা। আমার মালদ্বীপস কোথায় পড়বে? এশিয়া। আমার ইন্দোনেশিয়া কোথায় পড়বে? এশিয়া। এশিয়া। আর কিরিবাটি এক্ষুনি বলে দিলাম একটা ছোট্ট দ্বীপ,
এটা আমাদের ওশিয়ানিয়াতে কাছে অবস্থিত, ওশিয়ানিয়া মহাদেশে। হুম। তাহলে আমাদের কতগুলো মহাদেশের মধ্য দিয়ে ইকুয়েটর গেছে? 4টে। 4টে স্যার। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, তারপরে এশিয়া আর ওশিয়ানিয়া। তাহলে 4টে মহাদেশের মধ্য দিয়ে কিন্তু আমাদের নিরক্ষরেখাটা চলে গেছে। তাহলে নিরক্ষরেখা কোন কোন জায়গা দিয়ে গেছে আশা করি আপনাদের একটু মুখস্থ করে ফেলতে অসুবিধা হবে না, তাই তো? হবে কি? সৌম্যদীপ বুঝেছো? সৌম্যদীপ আছে? হ্যাঁ তাহলে আছি। সৌম্যদীপ বলো কতগুলো মহাদেশের মধ্য দিয়ে গেছে ইকুয়েটর মানে নিরক্ষরেখা? 4টে। কি কি? ওসিয়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, এশিয়া। ওকে। আর সাউথ আমেরিকায় আমার দিকে বলো, সাউথ আমেরিকায় কতগুলো দেশ আছে? 3টে আছে। ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল। হ্যাঁ, কলম্বিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল। ইকুয়েটর, কলম্বিয়া এন্ড ব্রাজিল। ব্রাজিল একটা বিশাল বড় দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। তারপরে হচ্ছে আমার আফ্রিকা। আফ্রিকাতে কি বললাম, একটা দেশের নাম পেয়েছি, আমরা হয়তো জানি না এই দেশটা সম্পর্কে খুব একটা, সাও টোম এন্ড প্রিন্সাইপ। এটা সেন্ট্রাল আফ্রিকাতে অবস্থিত। তারপরে আমরা কি কি বললাম, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর কি বললাম উগান্ডা, আর কি বললাম কেনিয়া, বললাম সোমালিয়া। তারপরে আমরা এশিয়ার দিকে যাই, মালদ্বীপস এন্ড ইন্দোনেশিয়া। আর তারপরে আমরা একটু ওশিয়ানিয়া যাই। ওশিয়ানিয়ায় কি বললাম, কিরিবাটি। ওকে, তাহলে মোটামুটি আমরা এই দেশগুলোর নাম পেলাম। এবার তো আমাদের জানতে ইচ্ছা করে যে নিরক্ষরেখা তো হলো, তাহলে এবার কর্কট ক্রান্তি রেখা কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে আমরা একটু ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে? আমাদের একটু সময় লাগবে, একদিনে যদি নাও হয় আমরা দুদিনে করব, কিন্তু আমরা একটু ভালো করে করব, অসুবিধা নেই তো? স্যার হ্যাঁ, একটা একদম কথা ঠিক আছে। হ্যাঁ বলুন। স্যার বলছি, তাহলে এইটা যখন নিরক্ষরেখার উপর দিয়ে গেছে, এই সমস্ত দেশগুলো তো বাষ্পমণ্ডল স্যার। আমি শুনতে পাচ্ছি না, একজন করে বলুন। বলছি এই যে নিরক্ষরেখা যেসব দেশগুলোর উপর দিয়ে গিয়েছে, এখানকার ওয়েদারটাকে কি উষ্ণমণ্ডল তো, মানে গরম তো এখানে সব। একদম একদম। এই নিরক্ষরেখার অঞ্চলে আপনারা জানলে, আপনারা হয়তো জানেন যে নিরক্ষরেখা অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় এবং মোটামুটি প্রতিদিনই বিকাল এবং সন্ধ্যা নাগাদ এখানে বৃষ্টি হয়। সেই জন্য এই অঞ্চলকে 4 o'clock রেন, মানে রেন ফরেস্ট এরিয়া এই জায়গাটায় তৈরি হয়েছে। 4 o'clock রেন মানে বিকাল 4 ঘটিকার বৃষ্টি। আপনারা জানেন যে অ্যামাজন নদী অববাহিকা, আফ্রিকার কঙ্গো রিভার, জাইরে, জাম্বেসি, এই সমস্ত যে রিভার এরিয়াগুলো রয়েছে, আমার ইন্দোনেশিয়া, মালদ্বীপস, এই সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ বেশি। কেন বৃষ্টিপাতের পরিমাণ বেশি? কারণ যেহেতু উষ্ণমণ্ডল, যেহেতু ওখানকার মাটি গরম থাকে, সেই জন্য বাতাস সবসময় উপরে উঠে যাচ্ছে। সেই জন্য ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করবার জন্য ওখানে নিম্নচাপের পরিমাণটা বেশি হয়, ওখানে সাইক্লোনিক অ্যাকশনটা বেশি হয়, ওখানে টর্নেডো, টাইফুন এগুলো বেশি দেখা যায়। যদিও টাইফুন চীনে দেখা যায়, মানে সাইক্লোনিক এরিয়া আমরা বলতে পারি ওখানে, অর্থাৎ এখানে ঝড় ঝঞ্ঝার প্রকোপটা বেশি, ওখানে বৃষ্টিপাতের প্রকোপটা বেশি। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ স্যার। এবার আপনি কর্কট ক্রান্তি রেখাতে যাবেন, কর্কট ক্রান্তি রেখা উষ্ণ, কিন্তু নিরক্ষরেখাতে যত তাপমাত্রা থাকে কর্কট ক্রান্তি রেখার তাপমাত্রা একটু কম থাকে, সামান্য কম থাকে, উপরের দিকে উঠছে কমে যাচ্ছে, কিন্তু কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত আপনার উষ্ণমণ্ডল রয়েছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে ওই এরিয়াতেও আপনার সাইক্লোনিক অ্যাকশন দেখা যাবে, ওইখানেও বৃষ্টিপাত বেশি হবে, ওখানে গ্রীষ্মকালের স্প্যানটা বেশি হবে, ওখানে শীতকাল কম হবে। এইগুলো কিন্তু আপনাদেরকে এখানে জানতে হবে, মানে মনে রাখতে হবে ওই জায়গার বৈশিষ্ট্য হিসাবে। তো কর্কট ক্রান্তি রেখা কোন কোন দেশের মধ্য দিয়ে গেছে এটা আমরা এবার একটু জেনে নিই।
23.5 ডিগ্রি অক্ষরেখার উপরে অবস্থিত যে যে দেশগুলো, সেগুলো আমরা এখন দেখব। উত্তর অক্ষরেখা, সরি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে অবস্থিত যে যে দেশগুলো, সেই দেশগুলো সম্পর্কে আমরা এবার একটু দেখে নিই। তো আমরা প্রথমে চলে আসি, নাম লিখব মেক্সিকো। খুবই জনপ্রিয় একটা দেশ, বিশ্বকাপ ফুটবল খেলে। 2 নম্বর হচ্ছে বাহামাস। 3 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন সাহারা, যদিও এটা কোনো দেশের নাম না, এর উপর দিয়ে গেছে আর কি। তারপরে মরিশানিয়া, মানে মরিশানিয়া একটা দেশের নাম, আমি ইংলিশে লিখছি, কিন্তু বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। 5 নম্বর হচ্ছে মালি, এটা আফ্রিকাতে কিন্তু এগুলো। 6 নম্বর হচ্ছে নাইজেরিয়া বা নাইজার। 7 নম্বর হচ্ছে আলজেরিয়া। 8 নম্বর হচ্ছে ইজিপ্ট। 9 নম্বর হচ্ছে লিবিয়া। পরে আপনি আসুন সৌদি আরব। সৌদি আরবিয়া। 11 নম্বরে হচ্ছে আমাদের ওমান, যার রাজধানীর নাম মাস্কট। তারপরে হচ্ছে আমার ইউনাইটেড আরব আমিরশাহী, মানে ইউএই। 13 নম্বরে আমাদের ইন্ডিয়া। 14 নম্বরে আমাদের হচ্ছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ যদি আসে তাহলে মায়ানমার আসবে এরপরে, মিয়ানমার। 16 নম্বরে আমরা বলতে পারি আমাদের চায়না। চায়নার কিছুটা জায়গা কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। এবং 17 নম্বরে আমরা বলতে পারি তাইওয়ান, যার সঙ্গে চীনের একটা দীর্ঘকালীন দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি তাইওয়ানের সাথে। তো এই যে মেক্সিকো আর বাহামাস, এই দুটো হচ্ছে আমাদের উত্তর আমেরিকা। ওয়েস্টার্ন সাহারা, মরিশানিয়া, মালি, নাইজেরিয়া, আলজেরিয়া, ইজিপ্ট, লিবিয়া, এগুলো হচ্ছে আফ্রিকাতে। সৌদি আরব, ওমান, ইউএই, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, চায়না, তাইওয়ান, এগুলো সব এশিয়াতে। তাহলে কর্কট ক্রান্তি রেখা 17টা দেশের মধ্য দিয়ে গেছে, এবং এই দেশগুলো 3টে মহাদেশের মধ্যে আমরা ডিভাইড করতে পারি। উত্তর আমেরিকা আছে, আফ্রিকা আছে, আর এশিয়া আছে। তো স্যার উত্তর আমেরিকা কোন অব্দি স্যার? মেক্সিকো আর বাহামাস। এই দুটো হচ্ছে আপনার উত্তর আমেরিকা। আপনার 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত আপনার আফ্রিকা। আর আপনার 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এইগুলো হচ্ছে আপনার কর্কট ক্রান্তি রেখা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো এইগুলো হচ্ছে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই দেশগুলো। তাহলে এই হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখাতে গরমকাল বেশি থাকবে, শীতকালের পরিমাণ কম থাকবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর নিরক্ষীয় অঞ্চলে শীতকাল বলে কিছু আমরা দেখতেই পাই না। আর এখানে গরমকালের পরিমাণ এতটাই বেশি, এতটাই গরম পড়ে যে এখানে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। এবং এখানে কি হয়, বিকেলে বা সন্ধ্যার দিকে প্রতিদিন মোটামুটি এখানে বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। তো আমরা নিরক্ষরেখা গেল, আমাদের কর্কট ক্রান্তি রেখা গেল। তো এইবার আমরা একটু পরের দিকে যাই। আপনারা এইটুকু বুঝতে পেরেছেন? স্যার 1 মিনিট। তো মুছে দিলাম তো। বেশ বেশ স্যার, আমি কারোর কাছে নিয়ে নেবো। আরে আমি ওখানটা বোর্ডটা দেখতে পাচ্ছিলাম না, দিয়ে আবার এখানে যান। বলছি আছে তো, রেকর্ডিং হচ্ছে তো? রঞ্জিত স্যার আছে? হ্যাঁ আছেন হচ্ছে। স্যার বলছি রিপাবলিক
হ্যাঁ বলুন। স্যার বলছি রিপাবলিক অফ কঙ্গো আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই দুটো আলাদা কিভাবে? আলাদা দেশ, এখন ওটা ডিভাইড হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একটু ম্যাপটা ভালো করে লক্ষ্য করতে হবে। আচ্ছা। আচ্ছা, আমি ম্যাপ দেখে আপনাদের ভালো করে বলে দেবো, ঠিক আছে? নেক্সটে আপনারা আসুন মকর ক্রান্তি রেখা, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যাপ্রিকন বলি। মকর ক্রান্তি রেখা বেশি দেশের মধ্যে নেই, যেহেতু এটা একদম দক্ষিণ দিকে রয়েছে, মানে একটু কম এরিয়াতে এটা বিস্তৃত। এটা মোটামুটি 10টা দেশের মধ্য দিয়ে গেছে, এবং সেই দেশগুলোর নাম আপনাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমরা, যেহেতু মকর ক্রান্তি রেখা, তাহলে এখানে উত্তর আমেরিকার কোনো ব্যাপারই নেই, এখানে দক্ষিণ আমেরিকার ব্যাপার আছে। তো দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। 2 নম্বর হচ্ছে চিলি। 3 নম্বর হচ্ছে ব্রাজিল। 4 নম্বর হচ্ছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে নাম শুনেছেন তো? একটা নদীও আছে কিন্তু প্যারাগুয়ে। এবার আসছে নামিবিয়া। নামিবিয়া কোথায় আছে? নামিবিয়া কোথায় আছে? বতসোয়ানা। তারপরে আসছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। আচ্ছা, সাউথ আফ্রিকা ক্যাপিটাল কি জানেন? স্যার 3টে আছে। কি কি বলুন? স্যার একটা তো প্রিটোরিয়া, হুম, একটা হচ্ছে স্যার ওই, দাঁড়ান বলছি, জোহানেসবার্গ, আর একটা হচ্ছে স্যার কেপ টাউন মনে হয়। কেপ টাউন। হ্যাঁ। আচ্ছা, দক্ষিণ আফ্রিকাতে এক ধরনের ঘাস জমি দেখা যায়, ওটাকে কি বলে? প্রেরি। প্রেরি, হ্যাঁ। হ্যাঁ, উত্তর আমেরিকায় প্রেইরি। ওটা মনে হয় উত্তর আমেরিকা। স্টেপ সাভানা। আফ্রিকা বলছেন স্যার? কি হলো? আফ্রিকা বলছেন আপনি? আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা বলছেন? হ্যাঁ, স্টেপ সাভানা হবে না স্যার? সাভানা সাভানা হবে। দক্ষিণ আমেরিকা। হ্যাঁ দক্ষিণ। স্টেপ হচ্ছে উত্তরে, রাশিয়া সাইবেরিয়া অঞ্চল। ভেল্ড, ভেল্ড, ভয়কার লয়েড হয়, ভেল্ড। বুঝতে পেরেছেন? খুব ঘুলিয়ে যায় এগুলো। ও গোলাপে একটা উইলি উইলি, একটা হ্যাঁ, উইলি উইলি আছে না কোথায়? উইলি উইলি বলে। উইলি উইলি হচ্ছে ঘূর্ণিঝড়। ও উইলি উইলি হচ্ছে ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হয়ে যাবে আস্তে আস্তে। এ আপনারা কত কিছু মনে রাখতে হবে আপনাদের, এই 2-1টা জিনিস একটু এদিক ওদিক হতেই পারে, ওটা কোনো ব্যাপার। তারপর হচ্ছে মোজাম্বিক। মোজাম্বিক এগুলো কোথায় জানেন তো? মোজাম্বিক এগুলো কোথায় জানেন? আফ্রিকা স্যার। এগুলো আফ্রিকা। মাদাগাস্কার জানেন কোথায়? হ্যাঁ আফ্রিকা স্যার। আর একটা আমি আলাদা করে রাখছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমরা এটা ভাগ করে দিয়েছি, তাহলে কতগুলো মহাদেশের মধ্যে দিয়ে গেছে? 3টে। কি কি? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা আর অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকা কি কি আছে? আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, প্যারাগুয়ে। আর আফ্রিকাতে? নামিবিয়া, বটসোয়ানা। বতসোয়ানা, সাউথ আফ্রিকা, মোজাম্বিক আর মাদাগাস্কার। আর ওশিয়ানিয়া মহাদেশ
মানে অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়াতেই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নিরক্ষরেখা, আমরা কর্কটক্রান্তি রেখা, আমরা মকরক্রান্তি রেখা সবকটা কি লিখে, মানে সবকটা কি আমরা তৈরি করে ফেলতে পারবো, তাই তো? স্যার হ্যাঁ বলুন। বলছি ব্রাজিল তাহলে 2 জায়গায় থাকবো স্যার? হ্যাঁ, ব্রাজিল 2 জায়গায় হলো। ব্রাজিলে হ্যাঁ। নিরক্ষরেখা আছে, ব্রাজিলে মকরক্রান্তি রেখা আছে। আর আমাদের এমন একটা মহাদেশ আছে যে মহাদেশে 3টে কাল্পনিক রেখা আছে, সেটা হচ্ছে আফ্রিকা। সেখানে 23.5 ডিগ্রি নর্থ আছে, সেখানে 0 ডিগ্রি আছে, সেখানে 23.5 ডিগ্রি সাউথ আছে। আফ্রিকা হচ্ছে এমন একটা মহাদেশ যেখানে 3 ধরনের রেখা দেখা যায়। তাহলে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য বিশাল বৈচিত্র্যপূর্ণ হবে তো, তাই তো ম্যাডাম? আফ্রিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ হবে তো? হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ, স্যার। তিনটে কাল্পনিক রেখা এর উপর দিয়ে গেছে। সুতরাং সাউথ আফ্রিকায় গেলে আপনি যে জলবায়ু পাবেন, আপনি যদি এখন লিবিয়াতে বা ইজিপ্টে যান, তাহলে আপনি সেখানে সেই জলবায়ু পাবেন না, জলবায়ুর ভ্যারিয়েশন আসবে, ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হতে থাকবে। তো আফ্রিকাতে কিন্তু এটা আমরা দেখতে পাই। সাউথ আমেরিকাও কিন্তু বেশ বড় একটা মহাদেশ, এর মধ্য দিয়ে কিন্তু 2টো গেছে, ভারতের মধ্য দিয়ে কিন্তু একটাই গেছে। এবার আমরা যদি প্রশ্ন করি যে আপনারা ভারতে থাকেন, ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, ক্যান ইউ টেল মি? ওই তো মধ্যপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, ইস্টে যান ম্যাডাম, থেকে শুরু করো। আপনি ওয়েস্ট থেকে ইস্টে যান, ওয়েস্ট টু স্যার ইস্ট। বলবো ওয়েস্ট থেকে ইস্টে? বলুন। গুজরাট, রাজস্থান, গুজরাট, দেন রাজস্থান, মধ্যপ্রদেশ, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি, তারপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ছত্তিশগড়ের পরে আপনি কি বললেন? ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। নেক্সট ঝাড়খণ্ড। হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 7 নম্বর হচ্ছে ত্রিপুরা, তাই তো? হ্যাঁ, ত্রিপুরা, তারপর মিজোরাম। আর 8 নম্বর হচ্ছে আমার মিজোরাম। এবার আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন, ওয়েস্ট বেঙ্গলে কোথা দিয়ে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া আর 2 বর্ধমান। ভেরি গুড। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথা দিয়ে গেছে আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুটোই আছে, আমি আর আলাদা করে লিখলাম না, নদিয়া। জেলার শহরগুলিও একটু বলে দিন। আমার জেলাটা আউসগ্রাম, পূর্বস্থলী, পুরুলিয়া, আর আদ্রা ভাতার। মনে হয়। নিজের পুরুলিয়া, নিজের আদ্রা। জেলাটা একটু বলতে হবে তো। নদিয়াতে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি। নদিয়া হচ্ছে কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ, নদীয়া, কৃষ্ণনগর, পুরুলিয়া, হ্যাঁ, আদ্রা, বাঁকুড়া। বড়জোড়া। হ্যাঁ বলুন, পুরুলিয়াতে কি আছে বলুন? পুরুলিয়ার আদ্রা, বাঁকুড়ার বড়জোড়া, পূর্ব বর্ধমানের আউসগ্রাম, ভাতার, আউসগ্রাম, ভাতার আর পূর্বস্থলী, 3টে। গুসকরা, পূর্বস্থলী। আর নদিয়া? মন্তেশ্বর আছে, কৃষ্ণনগর। নদীয়া, কৃষ্ণনগর, কৃষ্ণনগর তো। আর ধুবুলিয়াটাও তো হবে। ধুবুলিয়াও হবে। ধুবুলিয়া তো কৃষ্ণনগরের পাশেই। তাহলে ওটাই হবে, ধুবুলিয়া, ওটাই হবে। ধুবুলিয়া, মুড়াগাছা এগুলো সব কৃষ্ণনগরের পাশে একদম, গায়ে লাগা স্টেশন। কৃষ্ণনগরের পরে স্টেশন হচ্ছে বাহাদুরপুর, তারপরে হচ্ছে মুড়াগাছা, তারপরে হচ্ছে ধুবুলিয়া। তো না, এবার আমরা একটু, এটা অক্ষাংশ গেল, মানে অক্ষরেখা গেল। এবার আমরা দ্রাঘিমা রেখার দিকে যাব। দ্রাঘিমা রেখাগুলো আমাদের নর্থ থেকে সাউথের দিকে করা আছে। কোন দিকে করা আছে? নর্থ থেকে সাউথ।
এইবার মাথায় রাখতে হবে নর্থ থেকে সাউথ যে রেখাগুলো আসছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। ভালো কথা। এই দ্রাঘিমা রেখা কিন্তু অর্ধবৃত্ত, এগুলো কিন্তু পূর্ণবৃত্ত নয়, এগুলো হচ্ছে সব অর্ধবৃত্ত। এগুলো সমান্তরালে থাকে না, এগুলো সমান্তরাল নয়। প্রতিটা দ্রাঘিমা রেখার মধ্যে 1 ডিগ্রির ডিফারেন্স থাকে। দ্রাঘিমা রেখা থেকে আমরা সময় নির্ধারণ করি, দ্রাঘিমা রেখার সময় নির্ধারণে সাহায্য করে, সময় নির্ধারণে সাহায্য করে। তাহলে দ্রাঘিমা রেখার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দ্রাঘিমা রেখা আমাদের পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ। পূর্ব গোলার্ধে 1 ডিগ্রি অন্তর 180টি, পশ্চিম গোলার্ধে 1 ডিগ্রি অন্তর 180টি। তাহলে মোট কটি? 360। 360টি দ্রাঘিমা রেখা আমরা কিন্তু গ্লোবে দেখতে পাই, 360টি। কিন্তু অক্ষরেখা যদি বলে তাহলে 179টি, কিন্তু দ্রাঘিমা রেখা যদি বলে তাহলে 360টি। এই যে দ্রাঘিমা রেখা যেটা 0 ডিগ্রি, এটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা বলি। প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা আমরা বলে থাকি। এই মূল মধ্যরেখা ভারতবর্ষ এটা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে এসছে। মনে করুন এখানে আছে গ্রিনিচ, তাহলে গ্রিনিচ শহরের উপর দিয়ে এসছে, এখানে একটা মান মন্দির আছে, এখান থেকে কিন্তু এটাকে আমরা মানে গণনা করি বা এখান থেকে এটাকে আমরা মানে কাল্পনিকভাবে এখান থেকে টানা হয়েছে। তো গ্রিনিচ শহরের উপর দিয়ে এসছে আমাদের এই প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এবার মূল মধ্যরেখার উল্টো দিকে আমরা যে রেখাটাকে দেখতে পাবো সেটা হচ্ছে আমার 180 ডিগ্রি রেখা। 180 ডিগ্রি রেখাকে আমরা মোটামুটি ভাবে আন্তর্জাতিক তারিখ রেখার সঙ্গে এক করে দেখতে পাই। 180 ডিগ্রি যে ডেট লাইন, মানে যেটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলে থাকি, সেই আইডিএল মানে আন্তর্জাতিক তারিখ রেখা, এই আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু আমাদের 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, সেই দ্রাঘিমা রেখার মোটামুটি অনুসরণে গেছে। কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক তারিখ রেখাকে আমরা জলভাগের মধ্য দিয়ে আমরা এঁকেছি, মানে জলভাগের মধ্য দিয়ে এটাকে কল্পনা করা হয়েছে বা এটাকে টানা হয়েছে। কারণ যদি স্থলভাগের উপর দিয়ে এটাকে টানা হতো তাহলে একই স্থলভাগের দুই জায়গায় দুই ধরনের সময় সূচিত হতো, তা সেটা খুবই সমস্যার বিষয় হয়ে যেত। সেই জন্য 180 ডিগ্রি যে আমাদের দ্রাঘিমা রেখা সেটাকে জলভাগের মধ্য দিয়ে টানা হয়েছে এবং সেটা কিন্তু সোজাসুজি আসেনি, সেটা কিন্তু জলভাগের মধ্য দিয়ে এরকম করে বেঁকে বেঁকে এসছে। তো এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বেঁকে এসছে, সোজাসুজি কিন্তু আসেনি। জলভাগের মধ্য দিয়ে আসার কারণটা কি? যদি স্থলভাগের মধ্য দিয়ে আসতো তাহলে কিন্তু সময় পাল্টে যেত, একই জায়গায় একই দেশের দুটো জায়গায় সময় আলাদা হয়ে যেত, একটা মানে ওখানে একদিন আগে পিছে চলে আসতো। কারণ আমরা জানি আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে কি হয় আর আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে কি হয়। আপনারা জানেন তো যে আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে কি হয়, দিন সংখ্যা কি হয়, একদিন এগিয়ে যায়। ডান দিকে মানে পূর্ব দিকে কি হয়, সময় এগিয়ে থাকে স্যার, একদিন এগিয়ে একদিন থাকে করে স্যার। যোগ করতে হয়, আর পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ করতে হয়। ডেডলাইন। আমি যদি ওয়েস্ট আর ইস্ট এরকম দুটো ভাগ করে দিই তাহলে এখানে +1 ডে মানে একদিন বেশি, আর এইদিকে কি হবে -1 ডে, তাই তো? ঠিক কি না? তাহলে ইন্টারন্যাশনাল ডেডলাইন আমাদেরকে সময় নির্দেশ করে, আন্তর্জাতিক তারিখ রেখা যেহেতু এটা সময় নির্দেশ করে। এবং এই সময়টা এমন হয় যে পূর্ব দিকে একদিন বেশি থাকে এবং পশ্চিম দিকে একদিন কম থাকে। আমরা জানি 1 ডিগ্রির পার্থক্যে কত মিনিটের সময়ের হেরফের হয়?
4 মিনিট স্যার। 4 মিনিট। 4 মিনিট। অর্থাৎ আমরা যখন ভূগোলের অঙ্ক করি তখন আমরা কি দেখে সময় নির্ধারণ করি কোনো দেশের? দ্রাঘিমা রেখা দেখে সময় নির্ধারণ করা হয়। মানে এই দ্রাঘিমা ভারতবর্ষের মূল দ্রাঘিমা রেখা কত, যেটাকে আমরা তার সময় 82 রেখা ডিগ্রি বলি? 82 ডিগ্রি 50 মিনিট। 82 80 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। মনে করুন একই দ্রাঘিমা রেখা, মনে করুন আমি আর পৃথিবী আঁকছি না, একই দ্রাঘিমা রেখার উপরে আমি অনেকগুলো জায়গা যদি দেখায়, প্রত্যেকটা জায়গায় কি সময় আলাদা হবে না এক হবে? একই হবে স্যার। কিন্তু যদি আমি অক্ষরেখাতে দেখাই তাহলে আলাদা হবে, কারণ ওটা তো চেঞ্জ হয়ে যাবে, দ্রাঘিমা রেখাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অক্ষরেখাতে কি সময় এক হবে নাকি সময় আলাদা আলাদা হবে? যেখানে মিলিত হবে দ্রাঘিমা রেখা অক্ষরেখা ওখানে এক হবে, কিন্তু আলাদা আলাদা জায়গায় হলে আলাদা রকম হবে। তার মানে আমাদের যদি প্রশ্ন করা হয় যে কিসের সাপেক্ষে আমরা সময় নির্ধারণ করি, তাহলে উত্তরটা হবে অক্ষরেখা না দ্রাঘিমা রেখা? দ্রাঘিমা দ্রাঘিমা রেখার সাপেক্ষে আমরা সময় নির্ধারণ করি। দ্রাঘিমা রেখা সমান্তরাল হয় না সমান্তরাল হয় না? সমান্তরাল হয় না। সমান হয়। হয় না। অক্ষরেখা সমান্তরাল হয়। অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখা কি পূর্ণবৃত্ত? না, অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখার সংখ্যা কতগুলো? 360টি। অক্ষরেখার সংখ্যা কতগুলো? 79টি। দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কি নির্ণয় করি তাহলে? সূর্যাস্ত, সূর্যোদয়, মধ্যাহ্ন এগুলো নির্ণয় করি, তাই তো? হ্যাঁ, সময় নির্ণয় করি। একদম। তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্পর্কে যা যা জানার ছিল বা বলার ছিল আমি কিন্তু বলে দিয়েছি। কোনো এবার কারোর মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ওই 4 মিনিটটা কি বললেন একটু বলুন আর একবার। প্রতি 1 ডিগ্রি সময়ের মানে 1 ডিগ্রি যে দ্রাঘিমা রেখার ব্যবধান, সেটা 4 মিনিট দিয়ে আমরা ইন্ডিকেট করি সময়ে। 1 ডিগ্রিকে আমরা যখন সময় আনি তখন সেটা 4 মিনিট হয়, আর 1 মিনিট সমান 4 সেকেন্ড হয়। কি বললাম বোঝা গেল? 1 ডিগ্রি সমান 4 মিনিট আর 1 মিনিট সমান 4 সেকেন্ড। বুঝতে পেরেছেন? 1 ডিগ্রি সমান 4 মিনিট আর 1 মিনিট সমান 4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি, গ্রিনিচের দ্রাঘিমা আপনি ভালো করে বুঝে নিন, এক্ষুনি বুঝে যাবেন গ্রিনিচের দ্রাঘিমা কত। গ্রিনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। ভারতের দ্রাঘিমা মানে প্রমাণ সময় কত? 82 ডিগ্রি 30। 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে আমরা ভারতের সময় বের করব। দেখুন, ভারতের দ্রাঘিমার পার্থক্যটা আগে বের করে নি। প্রথমে দ্রাঘিমার পার্থক্য বের করতে হয়। দ্রাঘিমার পার্থক্য কত না 82 ডিগ্রি 30 মিনিট। 0 থেকে বিয়োগ করলে তো তাই হবে। এবার 82 ডিগ্রি 30 মিনিটকে আপনি সময় নিয়ে যান, একে 4 দিয়ে গুণ করে দিন। প্রথমে 82 ডিগ্রিকে 4 দিয়ে গুণ করুন, তারপরে আপনি 30 মিনিটকে 4 দিয়ে গুণ করুন। তাহলে 30 মিনিটকে আপনি 4 দিয়ে গুণ করুন। তাহলে 82 ডিগ্রিকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 দুগুণ 8, 4টা কত? 32, 328 মিনিট। আর 30 মিনিটকে 4 দিয়ে গুণ করলে 120, এটা সেকেন্ড। সেকেন্ডে 2টো দাগ দিতে হয় আর মিনিটে 1টা দাগ দিতে হয়। তাহলে 120 মানে 2 মিনিট। তাহলে 328 মিনিট আর 2 মিনিট মানে 330 মিনিট। 330 মিনিট মানে 5 আওয়ার 30 মিনিট। 5 আওয়ার 30 মিনিট মানে 5.5 ঘন্টা ভারতের সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে। অর্থাৎ যদি ইংল্যান্ডে 12টা বাজে তাহলে ভারতে বাজবে কটা? 5টা। 5:30 মিনিট। 5টা বাজবে না, 5:30 বাজবে।
তাহলে ইংল্যান্ডে কোনো খেলা যদি 3:30 শুরু হয় ভারতীয় টাইমে কোনো খেলা 3:30 সময় শুরু হচ্ছে ইংল্যান্ডে, তাহলে ইংল্যান্ডে কটার সময় শুরু হয়েছিল? 10টা। 10:30 10টায় শুরু হয়েছিল। কটায় শুরু হয়েছিল? 10:30 না 10টা? 10টা। পশ্চিমে অবস্থিত, সময় পিছিয়ে থাকবে। 10টা। হ্যাঁ বলুন, কি একটা বলতে গেলেন কেউ একজন। হ্যাঁ স্যার, বলছিলাম যে গ্রিনিচ যেহেতু একটু পশ্চিমে অবস্থিত, তাই সময়ের দিক থেকে পিছিয়ে থাকবে 30 মিনিট। হ্যাঁ, গ্রিনিচ হচ্ছে পশ্চিমে অবস্থিত, মানে যেহেতু আমরা পশ্চিম দিকে যাচ্ছি, ওটা পশ্চিমে। এবার আপনি গ্রিনিচ থেকে যদি আমেরিকার কিছু একটা বিচার করেন আমেরিকায়, তাহলে গ্রিনিচের থেকে ওদের সময় পিছিয়ে থাকবে। কি বললাম, বোঝা গেল? কারণ আমেরিকা গ্রিনিচ থেকে আরো পশ্চিমে, এবার আপনাদেরকে একটা শব্দ আপনারা জানেন। বোর্ডটা মুছে দিলেন? হ্যাঁ, বোর্ডটা মুছে দিলেন? দেখা যায়নি তখন। না, দেখেছি, লিখতে পারিনি স্যার। ইউটিউবের ওই ভিডিওটা তো দেওয়া হচ্ছে, ওইটা একটু দেখে নেবেন খুনি। এবার স্ক্রিনশট করে রেখে দিন। এবার আরেকটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হই। কি লিখলাম? প্রতিবাদ স্থান। প্রতিবাদ স্থানটা কি? মনে করুন কোনো একটা জায়গা, তার প্রতিবাদ স্থান হবে তার ঠিক বিপরীত দিকে, উল্টো দিকে, কেন্দ্র বরাবর। আমি যদি পৃথিবীর কেন্দ্র বরাবর তার বিপরীত দিকে যাই, তাহলে যে জায়গাটায় গিয়ে পৌঁছাবো সেই জায়গাটা হবে ওই জায়গাটির সাপেক্ষে তার প্রতিবাদ স্থান। হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার, ভারতের কি আর্জেন্টিনা বিপরীত দিকে? ভারত, এবার আপনাকে ওই দ্রাঘিমা ধরে করতে হবে। কি বললাম, বোঝা গেল? এবার জায়গা ধরে করলে আপনার অনেক দূর আসতে পারে, দ্রাঘিমা ধরে করতে হবে। কি বললাম, বোঝা গেল? প্রতিবাদ স্থান যদি বলে যে কাকে বলে, তাহলে কি বলবো আমরা? মনে করুন পৃথিবী এইরকম, আমি একটা করে দেখিয়ে দিই। এবার আপনি মনে করুন এই জায়গায় আছেন, পৃথিবীর কেন্দ্র মনে করুন এইটা। এইবার একটি নির্দিষ্ট স্থান থেকে, এটা একটা আপনার নির্দিষ্ট স্থান, এই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে, মানে একদম এই বরাবর কেন্দ্র ভেদ করে অন্য প্রান্তে যে স্থানে রেখাটি মিলিত হয় সেই স্থানটিকে বলা হয় প্রথম স্থানের প্রতিবাদ স্থান। মনে করুন এখানে গিয়ে মিলিত হয়েছে কেন্দ্র বরাবর, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে ওই উপরের জায়গার সাপেক্ষে প্রতিপাদ স্থান। কি বললাম, বুঝতে পেরেছেন? এবার সেটা কোন জায়গায় গিয়ে মিলিত হবে সেটা আমাদের দ্রাঘিমা ধরে করতে হবে। তো দ্রাঘিমা ধরে করলে কি বললাম, বুঝতে পারছেন? দ্রাঘিমা ধরে কেন করতে হবে? একটা উদাহরণ দিই। কলকাতার দ্রাঘিমা কত বলুন তো? কলকাতার দ্রাঘিমা কত বলুন? 80 ডিগ্রি সামথিং। 80 ডিগ্রি না, 88 ডিগ্রি। 88 ডিগ্রি বললাম। 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এর প্রতিবাদ স্থান কি হবে জানেন? মনে করুন এইখানে রয়েছে কলকাতা, মনে করুন এই জায়গাটায় কলকাতা রয়েছে, তাহলে এই রকম টানতে 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 এই জায়গাটায় আসবে হচ্ছে কলকাতার প্রতিবাদ স্থান। তাহলে কলকাতার প্রতিবাদ স্থান কত হবে?
180 থেকে আপনারা 88° 30 মিনিট বিয়োগ করে দিন। কত হয় বিয়োগ করে বলুন? 180° থেকে 88° 30 বিয়োগ করে দিন, কত হয়? 91° 30 মিনিট। 91° 70 মিনিট না, বা 30 মিনিট? না স্যার 30 মিনিট হবে স্যার। 30, আচ্ছা 30ই ধরি, কিন্তু আপনার দিক চেঞ্জ হয়ে যাবে। পূর্ব ছিল, প্রতিবাদ পশ্চিম স্থানে কি গোলার্ধ হবে? হবে। পশ্চিম গোলার্ধ স্যার। দেখা যাচ্ছে এই প্রতিবাদ স্থানের বিষয়টা তাহলে বোঝা গেল। তাহলে এক কথায় আপনি যদি প্রতিবাদ স্থান নির্ণয় করতে চান, আপনাকে কি করতে হবে? 180° থেকে বিয়োগ করে দিতে হবে। কি বললাম, বোঝা গেল? বুঝতে পেরেছেন টুম্পা ম্যাডাম? হ্যাঁ স্যার। এইবার 91° 30 মিনিট আপনি দেখেন যে কোথায় আসছে, যেখানে আসবে সেইখানে আপনার হয়ে যাবে কি কলকাতার প্রতিবাদ স্থান। এবার গ্লোবে বা ম্যাপে আপনাকে দেখতে হবে যে 91° 30 মিনিট কোথায় আসছে। দেখা যাক, মানে দেখে নিতে হবে, সেই জায়গাটা হয়ে যাবে আপনার কলকাতার প্রতিবাদ স্থান। কি বললাম, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? সৌমদীপ, হ্যাঁ স্যার। তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। না শুনছি বিষয়টা, মানে অতটা তো। আমি অনুভব করতে পারছি না। হ্যাঁ বলুন বলুন বলুন। তোমার উপস্থিতি অনুভব করতে পারছি না। হ্যাঁ আমার বিষয়গুলো শুনছি, অতটা তো গভীরে জানা ছিল না, ওই জন্য শুনছি। রেকর্ডিংটা আরেকবার শুনতে হবে দিলে। তাহলে আমাদের এই রেখা কেন্দ্রিক যে বিষয়গুলো, হ্যাঁ বলুন সুরজিৎ বাবু। স্যার এই যে প্রতিবাদ স্থান বলছেন, যদি এটা ভূমিকম্পের সাপেক্ষে ধরি তাহলে উপকেন্দ্র যেমন এটাও তেমন, তাই তো? হ্যাঁ একদম ঠিক আছে স্যার হ্যাঁ। বলছিলাম স্যার, ওই প্রতিবাদ স্থানের সঙ্গে এই মূল স্থানের সময় পার্থক্য 12 ঘন্টা নয় স্যার? এটা মনে ছিল আরেকবার হ্যাঁ, মানে। হ্যাঁ। এবার মোটামুটি তাহলে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, প্রতিবাদ স্থান এগুলো বুঝে গেলাম, তাই তো? প্রতিবাদ স্যার আমার স্থান, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শাইনা ম্যাডাম বলুন। দ্রাঘিমা রেখার যেমন 1° দ্রাঘিমা রেখাকে 4 মিনিট সময়, মানে 1° দ্রাঘিমা রেখার জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়, আর অক্ষরেখার জন্য 1° অক্ষরেখাতে 60 মিনিট সময়ের পার্থক্য হয়। তাহলে এই অক্ষরেখার সময়ের পার্থক্যটা কি কাজে লাগে? অক্ষরেখার সময় দিয়ে তো যখন ওই কোনো কৌণিক দূরত্ব নির্ণয় করতে গেলে কাজে লাগে, ওটা তো আমি এখনো আলোচনা করিনি এখানে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। কৌণিক দূরত্ব যেটাকে বলা হয়, সেটা আমি এখনো আলোচনা করিনি আজকে। এই ভূগোলে আপনি বলছেন মানে আমরা আলোচনা করছি হচ্ছে গ্লোব, কিন্তু গ্লোব তো একটা পার্ট, কিন্তু গ্লোবটা তো একটা বিশাল বড় আইডিয়া। ওর মধ্যে অক্ষরেখা আছে, ওর মধ্যে দ্রাঘিমা রেখা আছে, ওর মধ্যে প্রতিবাদ স্থান আছে, ওর মধ্যে জলবিষুব আছে, মহাবিষুব আছে, কর্কট সংক্রান্তি আছে, মকর সংক্রান্তি আছে, দৈনিক আপাতগতি আছে, মাসিক আপাতগতি আছে। হ্যাঁ পুরো জিওগ্রাফি আছে, গ্লোবের মধ্যে অনেক বিষয়ই আছে। মহাদেশ আছে, মহাসাগর আছে, প্রণালী আছে, সমুদ্র আছে, উপসাগর আছে, হ্রদ আছে, সবই তো আছে। তা একটা গ্লোবের মধ্যে এতগুলো জিনিস আছে, শুধু নামটাই গ্লোব, কিন্তু গ্লোব থেকে প্রশ্ন যদি করা যায় তাহলে হাজার রকমের প্রশ্ন হতে পারে। তো এই হচ্ছে বিষয়। যেমন 1° পার্থক্যে আমাদের স্থানের পার্থক্য কত হয় আমরা জানি, পড়েছিলাম এক সময়। ডিস্টেন্স কত হয় কিলোমিটারে? 1° যে পার্থক্য হলো, একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখায় যাচ্ছে, 1° ডিফারেন্স হলো, সেখানে মানে ডিস্টেন্স কতটা কভার করলো? 111 কিলোমিটার কভার করছে।
1 ডিগ্রিতে 111 কিলোমিটার কভার করছে। কি বললাম? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, 1 ডিগ্রি অক্ষরেখা আর পার্থক্যতে 111 কিলোমিটার দূরত্বর পার্থক্য হবে। একদম। আর 1 ডিগ্রি দ্রাঘিমা রেখাতে আমার 4 মিনিট সময় এগিয়ে যাবে, আবার পিছিয়েও যেতে পারে। যদি পূর্ব দিকে যায় 4 মিনিট বাড়বে, পশ্চিম দিকে গেলে 4 মিনিট কমবে। তো এই হচ্ছে বিষয়। এবার বিষয়টা হচ্ছে, আপনি যদি গ্লোবটাকে মাঝখান থেকে কেটে দেন, তাহলে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, দুটো গোলার্ধ হয়ে যাবে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের যে মাঝখানে একটা বাটির মতন তৈরি হবে, ওই বাটিটাকে বলা হচ্ছে, মানে ওই যে তলটা, ওটাকে নিরক্ষীয় তল বলে। মনে করুন এইরকম একটা বাটির মতন অংশ তৈরি হবে। হলো না ঠিকঠাক, 1 মিনিট। অফ আছে। হ্যাঁ, তাহলে এই তলটাকে আমরা কি তল বলবো? নিরক্ষীয় তল। তো নিরক্ষীয় তল বলবো। তাহলে আমরা নিরক্ষীয় তল জানতে পারলাম, প্রতিবাদ স্থান জানতে পারলাম, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখা কোথা দিয়ে গেছে জানলাম, সেগুলো সম্পর্কে আইডিয়া পেলাম। আমরা বিভিন্ন তাপমণ্ডল সম্পর্কে জানলাম, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। আমরা এত কিছু আমরা আজকে প্রতিবাদ স্থান এগুলো আমরা জেনে ফেলেছি। আমরা আন্তর্জাতিক তারিখ রেখা জেনেছি, এর কাজ জেনেছি, আমরা গ্রিনিচ মানমন্দির সম্পর্কে জেনেছি, আমরা অঙ্ক কষে বের করেছি যে কিভাবে করতে হয়। তো আজকে কিন্তু আমরা এতগুলো করে ফেললাম। আমাদের গ্লোব কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের গ্লোবের মধ্যে এবার আমরা যেটা করতে মানে যাব আর কি করব, সেটা হচ্ছে আমাদের যে সোলার মানে সামার সোলস্টাইস বলা হয়, উইন্টার সোলস্টাইস বলা হয়, তারপরে অটাম সোলস্টাইস বলা হয়, মানে শরৎকালীন যেটাকে বিষুব বলা হচ্ছে। তারপরে আমাদের নিচে যেটা আসছে আমাদের বসন্তকালীন যে বিষুব, যেটা 21শে মার্চ হয়। আমাদের উত্তরায়ণ, আমাদের দক্ষিণায়ন, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের টোটাল আলোচনা করতে হবে, এবং সেটা কিন্তু একসাথে করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা গ্লোবের পার্ট 2-তে যাব। এটা পার্ট 1 হলো। পার্ট 2-তে আমরা বিভিন্ন দৈনিক আপাতগতি জানবো, বার্ষিক আপাতগতি বা রবি মার্ক সম্পর্কে জানবো, আমরা অনুসুর অপুসুর সম্পর্কে জানবো, আমরা সিজি কি জানবো, আমরা অ্যাপোজি জানবো, আমরা পেরিজি জানবো। সমস্ত কিছু সম্পর্কে আমরা কিন্তু এই যে পার্টটা, এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসে হবে। আজকে ফার্স্ট ক্লাসে আমরা রেখাগুলো সম্পর্কে জানলাম, আমাদের সেকেন্ড ক্লাসে আমরা এই ধারণাগুলো পাবো। এবং উত্তর গোলার্ধে কোন সময় গ্রীষ্মকাল শীতকাল, দক্ষিণ গোলার্ধে কোন সময় গ্রীষ্মকাল শীতকাল ইত্যাদি ডিফারেন্ট, মানে যত রকমের খুঁটিনাটি বিষয়ের মধ্যে আছে, কৌণিক দূরত্ব সম্পর্কে ধারণা, সবকিছু কিন্তু আমরা জানবো। কি করে কোন একটা জায়গার অবস্থান নির্ণয় করতে হয়, এগুলো কিন্তু আমরা সেকেন্ড পার্টে জানবো। তো পরের দিনের জন্য আমরা এইটুকু তুলে রাখি, তাহলে আমাদের গ্লোবের পার্ট 1 এবং পার্ট 2 দুটো শেষ হয়ে যাবে। তাহলে গ্লোবটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে মোটামুটি যেটুকু করানো হয়েছে বুঝতে পেরেছেন সবাই? যারা জানেন তারা বাদ দিও। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। কালকে আমাদের ক্লাস আছে এবং বাংলার ক্লাস হবে। আমি আগের দিনই শিডিউল করে দিয়েছিলাম, সেই শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে। রবিবারে আমি কোনো ক্লাস রাখবো না। যদি ম্যাডাম মক টেস্ট মানে মক ইন্টারভিউ নিতে চান, তাহলে আপনারা সবাই একটু সোৎসাহে মক ইন্টারভিউ দেবেন। মিনিমাম 5-7 জন দেওয়ার চেষ্টা করবেন। একটু কোঅপারেট করুন সবাই, তাহলে ভালো লাগবে। রবিবারে হয়তো আমি ক্লাস নেব না, আমি শনিবার আগামীকাল বাংলা ক্লাস নেব। আর যদি রবিবারে আমি ক্লাস নেব না বলছি, যদি ম্যাডাম মক ইন্টারভিউ না করান, তাহলে আমি ইংলিশের ক্লাস নেব। ওকে স্যার রেকর্ড ক্লাস পাওয়া যাবে? রেকর্ড ক্লাস কালকে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ রঞ্জিত স্যার কালকে হয়তো থাকবেন না